দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। দর্শক, লাইফ অ্যান্ড বিউটিতে আজকে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে, অভিনয়ই তার ধ্যান জ্ঞান, অভিনয়ই তার সবকিছু, এবং অভিনয় করেই আসলে তিনি আপনাদের সকলের ভালোবাসা পেয়েছেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি সকলের অত্যন্ত প্রিয় অভিনেতা ইন্তেখাব দিনারকে। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। বলছিলাম যে অভিনয় আসলে ধ্যান জ্ঞান, এবং অভিনয়টা নিয়েই তো আসলে এত দূর আসা, সকলের ভালোবাসা পাওয়া। আমরা জানি যে আপনার অভিনয় শুরুটা হয়েছিল মঞ্চ থেকে। আপনি প্রথম যোগ দিয়েছিলেন নাগরিক নাট্য সম্প্রদায়ে, জি। এবং তার পেছনে খুব ইন্টারেস্টিং একটা স্টোরিও রয়েছে, সেটাও আমরা জানি। সেটা যদি আমাদের সাথে আরেকটা বার একটু স্মৃতিচারণ করতেন। ঠিক আছে। আসলে আমার কাকতালীয়ভাবেই নাটকে আসা আসলে বা মঞ্চে আসা। অ এসএসসি পরীক্ষার পরে যে ফ্রি টাইমটা থাকে, তো সেই টাইমটা ফ্রেন্ডরা মিলে আমরা আড্ডা দিতাম, ফুটবল খেলতাম। তো ফ্রেন্ডরাই একদিন অফার করলো যে, "চল যাই, বেলিয়টে নাটক দেখতে যাই।" তো আমি বললাম, "আমি গরমের মধ্যে এই নাটকটা দেখার আমার কোনো ইচ্ছা নেই।" কারণ আমার কোনো ধারণাও ছিল না আসলে এর আগে নাটক সম্পর্কে, মঞ্চ নাটক সম্পর্কে। তো ওরা বলল যে, "না, এটা ইন্টারেস্টিং হচ্ছে, এখানে গেলে সরাসরি স্টার দেখা যায় সামনাসামনি।" তো এই স্টার দেখার লোভে আসলে আমি ১ম এ নাটক দেখতে গেলাম, এবং সেটা ছিল নাগরিক নাট্য সম্প্রদায়েরই হ্যামলেট অবলম্বনে 'দর্পণ', দর্পণার। শ্রদ্ধেয় আলী জাকারের নির্দেশনায়। সেটা দেখে অসম্ভব ভালো লাগলো। তারপরে দেখলাম 'গ্যালিলিও', তারপরে দেখলাম 'ঈর্ষা'। তখন মোটামুটি প্রেমে পড়ে গেছে আরকি নাটকের আরকি। তখন বললাম, আমি তো বসে নাটকটা দেখছি। পেছনের গল্পগুলো কি হয় আসলে, বা একটা নাটকের কিভাবে মেকিং গুলো মেকিং হয়? হয়, নির্মাণটা কিভাবে হয়ে ওঠে। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমাকে তো দলে যোগ দিতে হবে। তাছাড়া তো জানতে আমি তো হলে। দেখতে পাবো না, প্রসেসটা বুঝতে পারবো না। তো লাকিলি ওই সময় নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য আহ্বান করেছিল। তো সেখান থেকে আমরা অনেকে এ ইন্টারভিউ দিয়ে কল করেছিল। সেখান থেকে আমি সিলেক্টেড হই। ২১ জনের মধ্যে আমি একজন ছিলাম। এই হচ্ছে শুরুটা। আচ্ছা। তো পরিবারে কারোর আসলে এই সাংস্কৃতিক জগতের সাথে কোনো বোঝাপড়া বা ওঠা-বসা ছিল কিনা? না, আমাদের ফ্যামিলিতে কারোই একেবারেই সরাসরি সংযোগ বলতে যেটা বোঝায় সেটা ছিল না। তবে গান শোনার চর্চা, ছবি দেখার চর্চা সেগুলো ছিল। বই পড়ার মোটামুটি চর্চা ছিল। সাংস্কৃতিক মনা হ্যাঁ, যেটাকে বলে হ্যাঁ। সেটা ছিল। আচ্ছা। তো তারপরে থিয়েটার করলেন, থিয়েটার শুরু করলেন, এবং তার ঠিক পরপরই মানে খুব তাড়াতাড়ি আসলে টিভি নাটকে আপনার ইন্ট্রোডিউস হয়। আপনার ১ম নাটক 'গোর'। গড়। তো সেখানেও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটা যদি আমাদের একটু বলতেন। সেটাও কাকতালীয়ভাবে হওয়া আসলে। তখন রাকাত ভাই একটি নাটক লিখেছিলেন 'গোর' নামে। তো আমরা প্রায় রাকাত ভাইয়ের বাসায় যেতাম, আড্ডা হতো, থিয়েটার নিয়ে আলোচনা হতো। তো রাকাত ভাই স্ক্রিপ্ট পড়ে শোনাতেন আমাদেরকে। তো আমরা শুনতাম, স্ক্রিপ্টটা কমপ্লিট হলো। তখন ঠিক করা হলো যে সালাউদ্দিন লাবলু উনি আরেকটা নির্দেশনা দিবেন। কাস্টিং হয়ে গেল। তো আমি রাকাত ভাইকে বললাম যে, "আমি কোনোদিন শুটিং দেখিনি। আমি আপনার শুটিং দেখতে যেতে চাই।" তো বললেন, "অবশ্যই আসবি।" তার কিছুদিন পরে হঠাৎ করে একটা ফোন এলো আমার কাছে রাকাত ভাইয়ের, বলল যে, "নাটকের শুটিং ডেট ফিক্স হয়ে গেছে। আমি বললাম, তাহলে নাটক শুটিং দেখতে যাবো। কিন্তু ওখানে শুটিং দেখতে না, তোকে অভিনয় করতে হবে আসলে।" আমি বলছি, "মানে কি? যে কোন চরিত্র?" দেখলাম যে একটি মুখ্য চরিত্রই ওই নাটকের আমাকে করতে বলছেন। রাকাত ভাই, আমার সেই কনফিডেন্স একেবারেই নেই। আমি শুধু দর্শকের গালি খাবো। আমাকে মাফ করেন। প্রয়োজনে আপনাকে আমি অ্যাসিস্ট করব, কিন্তু অভিনয় আমাকে নিয়েন না। তো রাকাত ভাই আমাকে আশ্বস্ত করলেন যে, "তুই কর। তুই ভালো করবি আমি জানি, এবং দর্শক তোকে অ্যাপ্রিশিয়েট করবে। আমার উপর বিশ্বাস রেখে কর।" ইনফ্যাক্ট রাকাত ভাইয়ের উপর বিশ্বাস রেখেই কাজটি আমার করা। ১ম এ শুরু করা হয়। ১ম শুরু করা। আমরা জানি যে ছোটবেলায় ফুটবলের প্রতি আপনার অনেক ঝোঁক ছিল। তো বড় হয়ে আসলে কি হওয়ার ইচ্ছে ছিল, বা বড় হয়ে নিজেকে আসলে থাকে না ছোটবেলায় আমাদের সবারই তো স্পেশালি ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার বেশি এইম থাকে। সো আপনার এইম কি ছিল? আমি আসলে জীবনে কখনোই কোনো কিছু পরিকল্পনা করে আসলে করিনি। সেরকম সুনির্দিষ্ট কোনো এইম আমার ছিল না। তো একটা ওই ছোটবেলায় যেরকম ফুটবলার হওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম যে সেই মেধা আমার নেই। আমাকে দিয়ে হবে না আসলে। আর কাকতালীয়ভাবে নাটকে আসা, এখন নাটকই হচ্ছে আমার ধ্যান, জ্ঞান, আমার প্রফেশন। ফুটবলের জন্য আসলে মেধা কতটুকু লাগে জানি না। বাট নাটকের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি লাগে। সো তার থেকে বেশি আছে বলেই কিন্তু আপনি নাটক এখন পর্যন্ত বেশ কি বলা যায় যে জলজলই করছেন। তো যখন আপনি নাটকের সাথে সংযুক্ত হলেন, ১ম এ মঞ্চনাটক করলেন এবং বললেন যে এসএসসি পরীক্ষার পর একটা গ্যাপ থাকে, তখন হ্যাঁ। আপনি আসলে এই বিষয়গুলোর সাথে ইনভলভ হয়ে যান, এবং তারপর যখন আপনার নাটক, টেলিভিশন নাটকে আপনি নাটক শুরু করেন, পরিবার থেকে কোনো কমপ্লেইন বা কোনো বাধা নিষেধ ছিল কিনা? শুরুর দিকে কিছুটা ছিল, যখন মঞ্চ নাটক করতাম। তো বলত যে কি করে না করে, কারণ তখন তো আমি অভিনয়ও করছি না মঞ্চে এভাবে। গিয়ে হয়তো ওই যে টিকেট চেক করতাম, বা পেছনে বসে প্রম করতাম। আনুষঙ্গিক যা আছে আনুষঙ্গিক কাজ, কাজ। সেগুলো তো আর দেখা যায় না আসলে। তো বাবা-মা তখন চিন্তা করছে যে কি করছে আসলে ছেলেটা। তো পরবর্তীতে যখন আস্তে, আস্তে নাটকে কিছুটা সাফল্য পেলাম, তখন তারা বেশ, এখন তো হ্যাপি।
এখন তো আপনি তো নিজেকে এখন নিজের জায়গা আসলে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এখন আর কমপ্লেইন করার তো কিছু নেই। তো তারপরে আমরা জানি যে আপনার একটি ধারাবাহিক হচ্ছে 'বন্ধনে'। 'বন্ধনে' আপনি কাজ করা শুরু করলেন এবং 'বন্ধন' থেকে আপনি ব্যাপক ভালোবাসা পেয়েছেন সকলের। আপনাকে দর্শকরা অনেক বেশি সাপোর্ট দিয়েছে কিন্তু সেখানে। দর্শক পরিচিতি বলতে যেটা বোঝায় সেটা বন্ধন থেকে আমার শুরু আসলে। 'বন্ধনে' থেকেই পেয়েছেন। তো আসলে নিজেকে কতটুকু ওখানে প্রুভ করতে পেরেছিলেন আপনার মনে হয়? বা আপনার কি আসলে সেই প্রচেষ্টাটা ছিল কিনা? নাকি আসলে অভিনয় করেছেন কিন্তু ক্লিক হয়ে গেছে এরকম? না, অভিনয় করেছে, মনোযোগ দিয়েই করেছে। আসলে আমি খুবই সৌভাগ্যবান যে ওই সময় এরকম একটি নাটকের সুযোগ পাওয়া। প্লাস এখানে যে অভিনেতা বা শিল্পীরা যারা ছিলেন ওনারা এত গুণী, এত সিনিয়র শিল্পী, অনেক কিছু শিখেছি। ওনারা যেভাবে কোঅপারেট করেছেন, সে হায়াত ভাই, শর্মিলী আম্মা, জাহিদ ভাই, তুষার ভাই, সকলের নূর ভাই ছিলেন। উনাদের সহযোগিতা আমি আসলে পার পেয়ে গেছি আসলে। আসলে কো-আর্টিস্ট যারা থাকেন তাদের কাছ থেকে ওই ভাইবটা বা ওই সাপোর্টটা পেলে আসলে কাজগুলো হয়তোবা অবশ্য নিজের চেষ্টা তো থাকতেই হয়। হ্যাঁ, সেটা আমার ছিল বলেই আমি বিশ্বাস করি। অবশ্যই। তো ১ম আপনি বড় পর্দায় আপনার ইন্ট্রোডাকশন হয় 'জয়যাত্রা' চলচ্চিত্রের মাধ্যমে। যখন বড় পর্দায় আসেন বা যখন চলচ্চিত্রের কাজ শুরু করবেন বা যখন আসলে প্রস্তাবটা আসে, তখন কি ভেবেছিলেন কিনা যে আপনি রেডি এখন চলচ্চিত্রের জন্য? সেটা তো খুব আসলে পরিকল্পনা মাফিক না। আসলে তৌকির ভাই একদিন ডেকে বললেন যে উনি ওনার ১ম ছবিটি করতে যাচ্ছেন। সেখানে একটি চরিত্র, একটি মুখ্য চরিত্রে আমাকে কাস্ট করলেন। তো অসম্ভব এক্সাইটমেন্ট কাজ করেছে যেহেতু ১ম চলচ্চিত্র, নিজেকে প্রিপেয়ার করেছি। আর সেখানেও একইভাবে অসম সব গুণী শিল্পের সমাহার ছিল। তাদের সহযোগিতায় খুব ভালোভাবে কাজটা হয়েছে। আচ্ছা। তারপরে আমরা জানি যে একটা সময় গিয়ে অভিমান হোক বা অন্য কোনো কারণে হোক আপনার কিন্তু একটা দীর্ঘ বিরতি হয়েছে। ২০১০ এ গিয়ে আপনি একটা বিরতি নিয়েছিলেন। এর আগে আপনি চমৎকার কিছু কাজ উপহার দিয়েছেন দর্শকদেরকে। দর্শকরা আপনাকে পেয়েছে এবং দর্শকদের কিন্তু এক্সপেকটেশনস ছিল যে তারা আপনাকে এখন থেকে নিয়মিত পাবে। কিন্তু সেই যে ২০১০ থেকে একদম ১০ বছর ২০২০ পর্যন্ত প্রায় একটা গ্যাপ আপনার। সেই গ্যাপটার কারণটা কি? বা আপনার আ যারা ভক্ত রয়েছেন বা যারা আসলে দর্শক রয়েছেন, তাদের মনের মধ্যে কিন্তু সেই প্রশ্নটা হোক, কৌতূহলটা হোক বা কষ্টটা হোক সেটা ছিল। সেটার কারণটা আসলে কি? আসলে সত্যি কথা বলতে কি আমি কিন্তু কোনো বিরতি নেইনি আসলে। আমি কাজ করতেই চেয়েছি। কিন্তু ওই সময় আমাকে কাজে নেয়া হতো না। এবং সেটার একটি রিজন পরে অনেক জায়গায় বলেছিও আমি যে আমার ভিউ কম। দ্যাটস ওয়াই আমাকে কাজ করা হতো না। এমনও হয়েছে যে পরিচালক আমাকে কাস্ট করেছেন। কিছুদিন পরে বলল যে, "ভাইয়া এটা হচ্ছে না।" তার মানে বুঝতে পারছি আমাকে বাদ দেওয়া হচ্ছে এখান থেকে। তো ওই একটা ফেজ আমার গিয়েছে আসলে। সেই কারণে বিরতিটা ছিল আসলে। এটা আমার নিজের নেয়া বিরতি না। আচ্ছা যখন বিরতিটা নিয়েছেন তখন কি কি ভেবে নিয়েছিলেন যে আর কখনো ফিরবেন না নাকি আবার না, ফেরার না আমি ইচ্ছে তো ছিল? বিরতি নেইনি। আমি তো কাজ করতেই চেয়েছি। বরাবরই চেয়েছি, এখনো চাচ্ছি। কারণ আমি একটি কাজই করি। একটি কাজই পারি। মানে যতটুকুই পারি আরকি। তো আমাকে না নেয়া হলে তো আমি তো জোর করে কাজ করতে পারব না আসলে। এখন এখন আমার লাক ফেভার করেছে, এখন নিচ্ছে, কাজ করে যাচ্ছি। যতদিন নিবে ততদিন কাজ করে যাব। এই তো। আচ্ছা ভিউ এর একটা বিষয় এখানে চলে এসেছে এবং এই ভিউ নিয়ে একটা ক্রাইসিসে কিন্তু আমরা বেশ কয়েক বছর যাবতই বেশ ফেস করে এসেছি এবং এখনো সেটা আছে অবশ্যই। তবে এই ভিউ এর ক্রাইসিসের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই ভিউ দেখাতে গিয়ে অনেক ভাইরাল হুম। বা অনেক দেখা গেছে যে টিকটকারদের পর্যন্ত নিয়ে অনেকে নাটক করার বা কাজ করার বিষয়টা দেখা গেছে। তো এই যে ভিউ এর পিছনে ছুটে আসলে আমরা কি আমাদের সংস্কৃতিকে আসলে কতখানি অবক্ষয়ের দিকে নিয়ে গেছিলাম বা সেটা এখন কতখানিক আমরা রিকভার করতে পেরেছি? না, কিছুটা অবক্ষয়ের দিকে গিয়েছে সেটা তো সত্যি কথা, সত্যি বলতে। আর যেটা যে ভিউ নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই। আমি তো দর্শকের জন্য কাজ করি এবং আমি চাইও আমার কাজটা সর্বোচ্চ সংখ্যক দর্শক দেখুক। এখানে ঝামেলাটা হচ্ছে যে রুচির জায়গাটাকে আমরা নষ্ট করে ফেলছি কিনা বা আমরা আমাদের শিল্প বা সংস্কৃতির যে আমাদের রুট যেটা সেই জায়গাটাকে আমরা নষ্ট করে ফেলছি কিনা। যেমন মামুন ভাই একটি সুন্দর উক্তি বলেছিলেন যে রুচির দুর্ভিক্ষ। সেই রুচির দুর্ভিক্ষও কিন্তু চলছিল বা এখনো কিছুটা চলছে। তবে আমি আশাবাদী আস্তে, আস্তে উত্তরণ ঘটছে এবং সামনে এটা আমরা কাটিয়ে উঠব। অবশ্যই আমরা সকলেই আসলে আশাবাদী যেহেতু কিছু পরিবর্তন আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে এবং সেটা পজিটিভ পরিবর্তন। সেদিক থেকে আমরা অবশ্যই আশা করছি যে আমরা ভালো কিছুই পাবো। তো আমরা জানি যে আপনার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'শ্যামাকাব্য' এবং 'শ্যামাকাব্য' নিয়ে আমরা দেখেছি যে 'শ্যামাকাব্য' মুক্তির আগে অনেক হাইপ হয়েছে। একটি সাইকো থ্রিলার ধর্মী একটা চলচ্চিত্র এটি। 'শ্যামাকাব্য'তে যখন আপনার ডাক ১ম এ আসে কোন বিষয়টি আপনাকে বেশি আকৃষ্ট করেছে? আসলে এখানে আকৃষ্ট করার কোনো বিষয় আমার মধ্যে ছিল না। কারণ হচ্ছে আমার আ বন্ধু শিল্পসঙ্গী বদরুল আনাম সৌদের স্ক্রিপ্ট, ওর ডিরেকশন, ওর সাথে এতগুলো কাজ হয়েছে আমার এ পর্যন্ত। সো এখানে আমার সংশয়ের কোনো জায়গা ছিল না। আমি জানি ও জেনে বুঝে আমাকে কাস্ট করেছে আসলে। তো সে স্ক্রিপ্ট পড়ার আগে আমি ওকে বলেছি যে আমি কাজ করছি। দ্যাটস ইট। আচ্ছা 'শ্যামাকাব্যে' আপনার যেই চরিত্রটি ছিল সেই চরিত্রটি নিয়ে আমাদের একটু বলবেন। চরিত্রটি বিস্তারিত বলা যাবে না। তাহলে গল্পটা বলা হয়ে যাবে আসলে দর্শককে হলে গিয়ে দেখতে হবে। আমার চরিত্রের নাম হচ্ছে ওসমান
এই চরিত্রটিকে এতটুকুই বলতে পারি যেটা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে পারবেন না, এটা গ্রে শেডের একটা ক্যারেক্টার। আপনি কখনোই বলতে পারবেন না এ খুব ভালো মানুষ, আবার কখনো বলতে পারবেন না ও একটি অমানুষ আসলে। একেবারেই ও মানুষ। কনফিউজ থাকবে আসলে হ্যাঁ, দর্শক। আচ্ছা, শ্যামা কাব্য নিয়ে যেটা বলছিলাম, শ্যামা কাব্য নিয়ে মুক্তির আগে এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং এটার জন্য আসলে দর্শকরাও বেশ মুখিয়ে ছিলেন যে কখন দেখবেন, এবং অসাধারণ একটি কাজও হয়েছে সেটা এতটুকুন আমরা বলতে পারি। কিন্তু শ্যামা কাব্য আসলে মুক্তি পেয়েছিল যে কয়টি হলে, সেখান থেকে আমরা দেখেছি যে বেশ কয়েকটি হল থেকে বা সিনেপ্লেক্স থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। সেটির কারণটি কি? কারণটা হচ্ছে এটা কিন্তু সিনেপ্লেক্স উঠিয়ে নেয়নি, এটা নির্মাতা নিজেই এটা উঠিয়ে নিয়েছেন তার অভিমান থেকে, তার ক্ষোভ থেকে। কারণ তার নিজস্ব ব্যাখ্যা আছে, এটা সামাজিক মাধ্যমে তিনি ব্যাখ্যাটা দিয়েছেন, গতকাল তিনি লাইভেও এসেছিলেন, পুরো ব্যাখ্যাটা করেছেন, ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বলতে পারি, আমি যখন প্রথম শোটা দেখতে গেলাম সিনেপ্লেক্সে, তার 3 নম্বর হল যেটা, সেখানে দেখলাম, এবং যখন দেখতে বসলাম দেখলাম যে ছবিটা বেশ অন্ধকারাচ্ছন্ন, ঘোলা, মানে প্রপার প্রজেকশন নেই, মানে দিনের দৃশ্যগুলোকে দেখে মনে হচ্ছে রাতের দৃশ্য, আর রাতের দৃশ্য তো দেখাই যাচ্ছে না মানে স্ক্রিনিং এর সময় এই স্ক্রিনিংয়ের প্রবলেমগুলো সময়। হয়েছে। তো আমি পাশে আমার বসা ছিল আমার বন্ধু অভিনেতা শাহাদাত, আমি বললাম আমার কি কোনো চোখের সমস্যা হচ্ছে কিনা বুঝতে পারছেন, আপনি কি দেখতে সমস্যা হচ্ছে কোনো? তো উনি বললেন যে হ্যাঁ, ছবিটা প্রপার প্রজেকশন হচ্ছে না, এটা ঘোলা এবং অন্ধকার দেখা যাচ্ছে। তো ওই মুহূর্তে আমরা এক ধরনের প্রতিবাদ জানিয়ে বের হয়ে চলে আসি, ছবিটা দেখিনি। কারণ আমার মনে হচ্ছে এটা একটা দর্শকের সাথে এক ধরনের প্রতারণা আসলে। কারণ আমি তো নিজে পয়সা খরচ করে টিকিট কেটে ছবিটা দেখতে গিয়েছি, তো আমি এই ধরনের একটা প্রজেকশন আমি কেন দেখবো? বা সাধারণ দর্শক মনে করবে ছবিটা হয়তো এইভাবে বানানো হয়েছে, সেটা একটা ভুল ব্যাখ্যা তৈরি হচ্ছে নির্মাতার প্রতি। এক্স্যাক্টলি। সেটির কারণে আসলে হ্যাঁ, চলচ্চিত্রটি উঠিয়ে নেওয়া হ্যাঁ, এটা হয়েছে। বদরুল আলম সৈয়দ নিজে এটা উঠিয়ে নিয়েছেন। আচ্ছা, এছাড়া আর কোথায় কোথায় এখন স্ক্রিনিং হচ্ছে এবং দর্শকরা যদি দেখতে চায় তাহলে কোথায় দেখতে পাবে? দর্শকরা এই মুহূর্তে দেখতে পাবেন যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে আর লায়ন্সে। আচ্ছা, দর্শক যারা দেখেছেন তাদের কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন? তাদের কাছ থেকে আমি প্রত্যাশার চেয়ে বেশি ফিডব্যাক পেয়েছি আসলে। কারণ যারা দেখেছে, আমার কাছের যারা ছিলেন তারাও, প্লাস যে দর্শকরা ছিলেন যাদেরকে আমি চিনি না, তারাও যে রিঅ্যাকশন দেখেছে, মানে আমি অভিভূত সত্যি বলতে। আচ্ছা, তো আপনার দীর্ঘ একটা বিরতির পর যখন আপনি আবার ফিরলেন, ওটিটি প্ল্যাটফর্মের কাজ দিয়ে আপনি ফিরেছেন এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ আপনি করে যাচ্ছেন এখনো পর্যন্ত, ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে ব্যস্ততা। তো ওটিটি প্ল্যাটফর্মটা নিয়ে আসলে অনেকের মধ্যে দেখা গেছে তর্ক বিতর্ক আছে। অনেকে ওটিটি প্ল্যাটফর্মটাকে খুব পজিটিভলি নিচ্ছেন, অনেকে আবার ওটিটি প্ল্যাটফর্মটাকে অন্যভাবে নিচ্ছেন। সো আপনার কি ওটিটি প্ল্যাটফর্মকে ভালোবেসে বা পছন্দ করে কাজ করা, নাকি কাজ করতে হবে বলে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন? না, আমি কাজ করছি কারণ ভালো কাজ পাচ্ছি আমি এখানে, সে কারণে আসলে। আর এটা তো অবশ্যই একটা পজিটিভ দিক, কারণ একটা কাজের ক্ষেত্র তো তৈরি হয়েছে, ভালো কাজ সেখানে হচ্ছে, এবং বিভিন্ন নির্মাতারা তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, প্রমাণ করেছেন কাজ দিয়ে। সো আমি এটা নেগেটিভলি কেন দেখবো আসলে? আচ্ছা, বাইরের দেশের ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের যে ধারণা সেটা প্রথমেই কিন্তু বাইরের দেশের যে ওটিটি প্ল্যাটফর্মগুলো সেগুলো থেকেই হয়েছে, এবং ওটিটি প্ল্যাটফর্মটা আমাদের দেশে খুব বেশি দিন না, সম্প্রতি আসলে আমরা ইন্ট্রোডিউস হয়েছি ওটিটি প্ল্যাটফর্মের সাথে। কারণ মাত্র যাত্রাটা শুরু হয়েছে আসলে ওটিটি। এক্স্যাক্টলি। সো সেই অনুযায়ী আপনার কাছে কি মনে হয় আমাদের দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো কি আসলে সেই ইন্টারন্যাশনাল কোয়ালিটির কাজ করতে পারছে কিনা, বা কম্পিট আমরা সেভাবে করতে পারছি কিনা? মানে মাত্র তো যাত্রাটা শুরু হলো আমাদের, আসলে শুরুটা খুব ভালো হয়েছে আমাদের, সেটা আমি বিশ্বাস করি, এবং রিয়াকশন দেখে সেটা বুঝতে পারি। সেটা বাইরে থেকে আমি রিয়াকশন পেয়েছি, অ্যাটলিস্ট দেশের গণ্ডি ছাড়িয়ে এটা তো বাইরে তো ছড়িয়ে পড়েছে, এবং ভালো ভালো কাজ হচ্ছে, আমরা নিজেরা তো দেখতে পাচ্ছি সেটা, যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড হচ্ছে, পুরস্কার বয়ে আনছে আমাদের জন্য। সো অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এখন একটা আজানের বিরতি নিয়ে নিচ্ছি। আমরা তারপরে আরো এগুলো নিয়ে কথা বলবো, এবং ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসলে কিন্তু আমাদের অনেক কথা রয়েছে। কারণ যেহেতু আপনি বলছেনই যে এখন গ্রোয়িং একটা অবস্থায় আমরা আছি ওটিটি রাইট। প্ল্যাটফর্ম নিয়ে, এবং ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু আমাদের স্পেশালি যারা অ্যাকচুয়ালি অনেক আশাবাদী তারা অনেক বেশি আশাবাদী ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে, এবং আমরা দেখছিও যে সেই অনুযায়ী কাজও হচ্ছে। তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত, আরো অনেক বিষয়। আমরা আজানের বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আমরা এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। দর্শক, আজানের বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের লাইফস্টাইল বিষয়ক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আমরা কথা বলছিলাম আমাদের সকলের অত্যন্ত প্রিয় অভিনেতা ইন্তেখাব দিনারের সাথে। তো বিরতির আগে আমরা কথা বলছিলাম ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে, এবং বলছিলাম যে একটা দীর্ঘ বিরতির পর আপনার যখন কামব্যাক হয়েছে, তখন আপনার কামব্যাক হয়েছে ওটিটি প্ল্যাটফর্মেরই একটা কাজ দিয়ে, যেটার নাম অনুলৌকিক। এবং সেখানে কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিং বিষয় আপনার জন্য ছিল। যদি খুব প্রশংসিত হয়েছে এই সিরিজটি, কিন্তু তার থেকেও বড় সবাই অবাক হয়েছে যে বিষয়টি জেনে, যারা আসলে জানে যেটার পিছনের স্টোরিটা কি। সেখানে আপনার দীর্ঘ একটা
ডায়লগ ছিল, আপনার একটা পার্ট ছিল যেখানে প্রায় 18 পাতা 18 পাতার সংলাপ আপনার একটা একাই সংলাপ বলতে ছিল। হয়েছে আমাকে, সেখানে কোনো কো আর্টিস্টও ছিল না। এক্স্যাক্টলি, এবং আমরা শুনেছি যে আপনি এক টেকেই সেটা করেছেন। হয়েছে। সো একটু জানতে চাই যে কিভাবে আসলে সম্ভব হলো, এবং এত বড় দীর্ঘ বিরতির পর যেটা হয় না হুম, যে আমরা রেগুলার যে কাজগুলো করি আমাদের মধ্যে যদি একটা গ্যাপ চলে আসে, হুম। তখন কিন্তু কনফিডেন্সের একটু অভাব হয়ে যায় আমাদের মধ্যে। তো তারপরও আপনি এই কামব্যাকটা এত সুন্দরভাবে কিভাবে দিলেন? এটা বলবো আসলে হয়ে গেছে। এটা আসলে আমার ফেইট। যেটা হলো ১ম এ কিন্তু এভাবে প্ল্যানিংটা ছিল না শুটিং এর যে আমরা এক শটে করব। তো আমরা রিহার্সাল করলাম, সংলাপ আমি বললাম কিভাবে হবে? বলল যে কেটে, কেটে নিব ভাই, কোনো সমস্যা নেই। শুটিং এর একদিন আগে আমাকে আমার আ পরিচালক রবিউল আলম রবি আমাকে বলল যে, "ভাইয়া আমরা প্ল্যানিংটা চেঞ্জ করেছি।" আমি বলছি, "কি প্ল্যানিং?" বলল, "আমরা এক শটে করব।" আমি বলছি, "বলো কি?" ১৮ পাতার সংলাপ বলল যে, "আমরা ৬ টা কাটিং এ যাব। আপনাকে প্রায় ৪-৫ পাতা সংলাপ এক টেকে বলতে হবে।" এবং আচ্ছা, সমস্যা হচ্ছে এখানে আমার কোনো কো-আর্টিস্ট আমি এক জায়গায় বসে আছি একটা চেয়ারের মধ্যেই। ওইখানে বসে পুরো পারফরম্যান্সটা আমাকে করতে হবে। খুবই ডিফিকাল্ট। খুবই ডিফিকাল্ট। আর ওই মুহূর্তে আমার কনফিডেন্সের আরেকটু অভাব ছিল আরেকটি কারণে, তখন মাত্র আমার কোভিড থেকে সেরে উঠেছি আমি। তো আমার মেমোরি লুজ করতাম ওই টাইমটা আমি। তো রবিকে বললাম যে, "রবি তুমি একটা প্ল্যান বি রেখো কিন্তু।" কারণ আমি কনফিডেন্ট না। কারণ আমার মুখস্থ ক্ষমতার উপর আমার অগাধ বিশ্বাস একটা সময় ছিল। বাট কোভিডের পর আমি দেখলাম যে না, আমার ঝামেলা হচ্ছে। তো রবি বলল যে, "আপনি টেনশন করেন, আপনি জাস্ট কাজটা এনজয় করেন।" আমি বলছি, "ঠিক আছে, ওটা হলে হবে।" তো আমি ওকে একটা শর্ত দিয়েছিলাম যে আ শট যখনই তুমি নিবে তার আগে আমাকে এটলিস্ট ১৫-২০ মিনিট বা হাফ অ্যান আওয়ার একটা আইসোলেশনে যেতে দিতে হবে, একটা আলাদা জায়গায়, যেখানে জাস্ট আমি নিজের মতো করে নিজেকে আমি প্রিপেয়ার করব। তো ওরা খুব নাইসলি ওদের টিম আমাকে সেটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। প্রত্যেকটা শটের আগে আমি সেখানে গিয়ে নিজের মতো নিজেকে প্রস্তুত করতাম। দেন এসে শটটা দিতাম। এবং আ লাকিলি সবগুলা এক টেকেই ওকে হয়ে গিয়েছে। কিভাবে হয়েছে আমি জানি না। এটা আমি বলব এটা ঘটে গিয়েছে। সেকেন্ড আমাকে বলল আমি আবার পারব কিনা আমি জানি না আসলে। এখন যারা ডিরেক্টর আছে বা যারা নির্মাতা আছে তারা যদি যারা জানে এই বিষয়টা বা যারা জানবে তারা কিন্তু চেষ্টা করবে যে ঠিক আছে আমিও একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই, দেখি হয় কিনা। না, পরবর্তীতে অনেকগুলো স্ক্রিপ্ট এরকম এসেছে যেখানে প্রচুর সংলাপ। মানে আচ্ছা। এই আরেক বিপদে পড়লাম তখন আমি। আচ্ছা। তো এরপরেও আমরা জানি যে এরপরেও তো অনেকগুলো কাজ আপনার করা হয়েছে ওটিটিতে। কিন্তু আরেকটি কাজ যেটির মাধ্যমে আপনি আবারও অনেক বেশি ভালোবাসা পেয়েছেন দর্শকদের কাছ থেকে এবং অনেক বেশি আলোচিত হয়েছেন, 'কারাগার' সিরিজটি দিয়ে। সো 'কারাগার' নিয়ে আমাদের একটু বলবেন, এবং আমরা দেখেছি যে ওটিটির যে ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা। একই রকম ক্যারেক্টার না। সো 'কারাগার' করতে গিয়ে কোনো ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কিনা? আসলে শাওকিদের টিমটার সাথে কাজ করে আমি এমনিতে খুবই আনন্দ পাই। অসম্ভব উপভোগ করি ওদের সাথে কাজ করাটা। ওদের সাথে ১ম কাজ হয়েছিল আমার 'তাকদির' আসলে। সেখান থেকে যাত্রা শুরু। সেখানে আমি ছোট্ট একটি ক্যারেক্টার করেছিলাম। ৩ টা কি ৪ টা সিন ছিল। তো সেখান থেকে ওদের সাথে আমার যাত্রাটা শুরু। তো একটা সিঙ্ক হয়ে গেল ওদের সাথে। দেন একদিন আমাকে ফোন করে বলল যে 'কারাগার' নামে একটা ওয়েব সিরিজ করবে এবং একটি চরিত্র করতে হবে। এটা জেলারের চরিত্র। নাম হচ্ছে মুস্তাক, এবং কোইন্সিডেন্টলি অনুলৌকিকের ক্যারেক্টারের নামও ছিল মুস্তাক। এটার নাম হচ্ছে আচ্ছা। মুস্তাক। তো আমরা স্ক্রিপ্ট নিয়ে বসলাম এবং দেখলাম অসম্ভব ব্রিলিয়ান্ট স্ক্রিপ্ট। এত ইন্টারেস্টিং সব এলিমেন্টস এটার মধ্যে আছে। চরিত্র অসম্ভব সুন্দর। সো আমাদের জার্নিটা শুরু হলো এবং পুরোটা আমরা শুটিং করেছিলাম অরিজিনাল জেইলে হ্যাঁ, শুটিং করা কেন্দ্রীয় হয়েছে। কারাগারে। এখন তো সেটা নেই আর। তো রিয়াল ফিলটা আমরা এখানে একদমই পেয়েছি এবং আমরা ঘুরে, ঘুরে দেখেছি কোথায় কি হয়েছিল, ঐতিহাসিক ঘটনাগুলো এখানে কি ঘটেছে না ঘটেছে। এটা একটা অদ্ভুত মানে অভিজ্ঞতা। মানে অভিনেতা না হলে আমার তো কারাগারে যাওয়া হতো না কখনো, মানে ক্রাইম করা ছাড়া আরকি। এক্স্যাক্টলি, এক্সপ্লোর করা হতো না ঠিক সেভাবে। এক্সাক্টলি। তো এই জেইলারের চরিত্রটা করার আগে আসলে আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছেন? কোনো জেইলারের সাথে কথা বলা বা অবজার্ভ করা, সেই ঘটনা ঘটেছে কিনা? না, সেভাবে করা না, কারণ আমি বেসিক্যালি খুব ফাঁকিবাজ অ্যাক্টর। ঠিক আছে? সো আমি সবসময় ট্রাস্ট করি আমার ডিরেক্টরকে। বেসিক্যালি আমি ডিরেক্টরস অ্যাক্টর। তো আমাকে কিছু ছবি রেফারেন্স দিয়েছিল, সেই ফিল্মগুলো আমি দেখেছি। প্লাস ওর যে ব্রিফিংগুলো ছিল সেগুলো ফলো করার চেষ্টা করেছি বা আমার যে ভাবনাগুলো ছিল সেটা ওর সাথে শেয়ার করেছি। দুজন মিলেই আসলে একটা সমন্বয় করে কাজটা হয়েছে আসলে। আচ্ছা। তো কথা বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আপনার অভিনীত চলচ্চিত্র 'শ্যামাকাব্য' নিয়ে। তো 'শ্যামাকাব্যের' পরে আসলে এখন পরবর্তীতে আমরা কি পাচ্ছি? আমাদের নতুন কি, কি আসছে? কাজ হাতে কি আছে? আহ আসতে যাচ্ছে একটা ওয়েব সিরিজ সৈয়দ শাওকরি করা 'গুলমোহর', সামনে এটি আসবে। শুটিং শেষ পর্যায়ে রয়েছে আমাদের। আসতে যাচ্ছে শরাফ আহমেদ জীবনের একটি ছবি। এটির শুটিং শেষ। নাম হচ্ছে 'চক্কর ৩০২'। হয়তো ঈদে বা ঈদ পরবর্তী কোনো একটা সময়ে তারা রিলিজ করবেন। আর ফখরুল আরিফিনের একটি ছবির কাজ কথা হয়েছে। জুনের শেষের দিকে হয়তো আমরা শুটিংয়ে যাব। আচ্ছা। বলছিলাম অভিনেতা হিসেবে আসলে বিভিন্ন চরিত্র এক্সপ্লোর করার যে বিষয়টা সেটা আপনার যথেষ্টই হয়েছে। তারপরেও এমন কি কোনো চরিত্রের ক্ষুধা রয়েছে কিনা যে এই ধরনের চরিত্রটা পেলে বা এই ধরনের কাজ হলে আরেকটু এনজয় করে কাজ করতেন বা একটু হলেও অভিনেতা হিসেবে আসলে যেই চাহিদাটা সেটা পূরণ হতো?
আসলে যখন যে কাজটা করে এনজয় করেই করি, আর ভবিষ্যতে যদি বলি স্বপ্নের চরিত্র ওভাবে কিছু বলতে পারবো না, তবে এইটুকুই বলতে চাই যে সেই ধরনের কাজই করতে চাই যে কাজগুলো আমাকে চ্যালেঞ্জ করবে আসলে, যে কাজটা নিয়ে আমি ভয় পাবো, যে আমার ভেতরে ভীতি ধরাবে, যে আমি পারবো কি পারবো না, চ্যালেঞ্জটা যেন আমাকে করে, সেই ধরনের চরিত্র করতে চাই। এটা শুনে তো তারপর আবারও দেখা যাবে কেউ 20 পাতার আপনাকে স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে যে নাও চ্যালেঞ্জ তোমাকে করলাম। ভালো কাজে যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি প্রস্তুত। আচ্ছা, তো একদম শুরু থেকে আপনার অভিনয় জীবনের শুরু থেকে মঞ্চ নাটক থেকে শুরু করে এখনো পর্যন্ত আপনার অনেক গুণী নির্মাতা, অনেক গুণী শিল্পীদের সাথে কাজ করা হয়েছে, যেসব শিল্পীরা আসলে আমাদের কাছে আমরা আইডল হিসেবে তাদেরকে মনে করি, আমরা আমাদের ইন্ডাস্ট্রির তারকা হিসেবে তাদের মনে করি, এবং যারা আসলে আমাদের কাছে অনেক বেশি অনুকরণীয়, অনুসরণীয়। তো তাদের সাথেও কাজ করা হয়েছে, আবার এখন নতুন প্রজন্মের সাথেও আপনার কাজ করা হচ্ছে। তো এক্সপেকটেশনস যেমন থাকে তারা সেটা ফুলফিল করতে পারে কিনা? এখন সিনিয়রদের সাথে কাজ করার অভিজ্ঞতা যেটা হচ্ছে, সেখানে আমি শিখি, আসলে অনেক কিছু শিখেছি। ইনফ্যাক্ট জুনিয়র যারা আছে তাদের থেকেও শিখি আমি, সত্যি কথা বলতে। যেটা যেমন আমার শুরুটা হয়েছিল নাগরিক নাট্য সম্প্রদায়, সেখানে ছিলেন আলী জাকির, ছিলেন আসাদুজ্জামান নূর, ছিলেন আবুল হায়াত, ছিলেন খালেদ খান ছিলেন। তো এখানে শিক্ষকের তো কোনো অভাব ছিল না, মানে শেখার জন্য অপরিসীম একটি জায়গা, মানে পুরো একটা ইউনিভার্সিটি। পুরো একটা ইউনিভার্সিটি। এবং আজ পর্যন্ত আমি যে অভিনয় করছি, আমার সমস্ত শিক্ষা কিন্তু সেখান থেকে পাওয়া আসলে। সো আমি নিজেকে খুব লাকি মনে করি যে এরকম একটি দলের সাথে আমি যুক্ত ছিলাম বা থাকতে পেরেছিলাম, এবং সেটা নিয়ে কিন্তু এখন কিন্তু আমি ক্যারিয়ারটা ক্যারি করে যাচ্ছি আসলে। অবশ্যই তাই। এবার একটু পারিবারিক জীবনে আসি, সেটা হচ্ছে তারকাদের বা আমরা যারা আসলে ক্যামেরার সামনে কাজ করি, যারা একটু বেশি ভালোবাসা পেয়ে যায়, তাদের পারিবারিক জীবন নিয়ে, পার্সোনাল জীবন নিয়ে আসলে দর্শকদের বা ভক্তদের অনেক বেশি কিউরিওসিটি থাকে। সেই জায়গা থেকে জানতে চাই কেমন চলছে পরিবার জীবন? আলহামদুলিল্লাহ, ভালো চলছে। আমাদের সকলের অত্যন্ত প্রিয় আরেকজন মানুষ, তিনি আপনার সহধর্মিণী। জানতে চাই যে কাজ করার ক্ষেত্রে আসলে সাপোর্টটা একে অপরকে কতখানি দিতে পারেন, বা কে আসলে কাকে কত বেশি সাপোর্ট করেন? আমরা দুজন দুজনকে সাপোর্ট করি, তবে প্রফেশনাল জায়গায় আমরা দুজনে ভীষণ রকমের প্রফেশনাল আসলে। ওর কাজটা একেবারে ওর মতো মেনটেন করে, আমার কাজটা আমি আমার মতো মেনটেন করি। হ্যাঁ, কাজ শেষে বা কাজ যখন দেখা হয় একসাথে, তখন আমাদের ক্রিটিসিজমও হয়, এবং বিজয়ী অসম্ভব ভালো ক্রিটিক। যে কোনো ভুল বা যদি খারাপ হয়ে থাকে, বিন্দুমাত্র কোনো ছাড় সে আমাকে দেয় না, এবং অকপটে সেটা বলবে সে আমাকে, এবং যেটা আমাকে অনেক হেল্প করে আসলে। নরমালি যেটা হয় যে হাজবেন্ডরা আসলে ওয়াইফদের কাছ থেকে কোনো সাজেশনস নিতে চায় না, আমরা যদি আমাদের সমাজের প্রেক্ষাপট ধরি, তখন তিনি যখন আপনাকে ক্রিটিসাইজ করেন বা তিনি যখন আপনাকে কোনো সাজেশন দেন, কখনো রাগ হয়েছে কিনা আপনার? না, কারণটা হচ্ছে কি, ও তো শুধুমাত্র আমার স্ত্রীও নয়, সে একজন অসম্ভব গুণী অভিনেত্রী। তার অবশ্যই। সাজেশন আমি নিব না কেন? এবং স্ক্রিনে সে আমার সিনিয়র। সেই জায়গা থেকে সিনিয়রিটি মেনটেন করা হয় আর কি, সবকিছুই। সিনিয়র হিসেবে তাকে সেই সম্মানটুকু হ্যাঁ, দেওয়া হয়। রাগ কার বেশি? বিজয়ী। তার বেশি রাগ। তাহলে এবার বুঝতেই পারছি সব কেন পজিটিভ কথা আসছে, না হয় দেখা গেল শো শেষে না, বাসায় ওর গিয়ে। রাগের ধরনটা আবার ডিফারেন্ট আসলে। ওর রাগটা চরমে উঠে যায় চট করে, এবং ওই রাগের পারদটা নেমেও যায় আবার চট করে, এবং ও কোনো কিছু পুষে রাখে না বা ভেতরে রাখে না। অকপটে যেটা, ও অকপট বেসিক্যালি আসলে। ও যেটা স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড, একদম। ভেতরে যেটা আছে এটা অকপটে বলে ফেলে আসলে। আচ্ছা, সন্তানকে কে বেশি সময় দিতে পারেন এবং সন্তানের কাছে সবথেকে প্রিয় কে? উম এটা তো সন্তানই বলতে পারবে আসলে। তবে সময়টা বিজুরি বেশি দেয়। কারণ আমার বাইরে যেহেতু বেশি থাকা হয়, শুটিং সবকিছু মিলিয়ে। সো আমার ঘরের সময়টা একটু কম দেয়া হয়। আচ্ছা। তো নতুন যারা কাজ করছেন, নতুন যারা এসেছেন কাজে, অনেকেই বলে থাকেন, আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি, যারা আসলে সেই সময়টা থেকে মঞ্চ নাটক করে আসলে নাটকে আসা, তাদের অনেকের একটা বিষয় থাকে, একটা সাজেশনস থাকে যে নতুন যারা কাজ করছেন তারা যদি একটু মঞ্চ থেকে শিখে বা নাটকটা সম্পর্কে জেনে কাজ করতেন তাহলে বোধহয় আরেকটু ভালো হতো। সেই জায়গা থেকে নতুনদের প্রতি আসলে আপনার কি অবজারভেশন রয়েছে বা কিছু বলার রয়েছে কিনা? যেমন আমাদের এখানে তো আসলে কোনো ইনস্টিটিউশন নেই যে শেখার জন্য, বা আমি যখন শিখেছি আমি গ্রুপ থেকে শিখেছি বা দল থেকে শিখেছি। তো মঞ্চ নাটকটা আমার জন্য একটা প্ল্যাটফর্ম ছিল শেখার জন্য। আমার জন্য প্রয়োজন ছিল। কেউ যদি অনেক মেধাবী হয়ে থাকে, তার যদি শেখার প্রয়োজন না হয়, সে যদি কাজ করতে পারে, কোনো সমস্যা নেই। নট নেসেসারি মঞ্চ থেকে শিখেই আসতে হবে। কিন্তু আমার জন্য প্রয়োজন ছিল, আমি সেখান থেকে শিখে এসেছি। মঞ্চনাটক শিখে এসেছেন। আমাদের এখন অনেক ইউনিভার্সিটিজ আছে যেখানে আসলে নাট্যকলা বা হ্যাঁ, নাটক নিয়ে আহ, পড়ছে, পড়াশোনাও হ্যাঁ, করছে। হ্যাঁ। তো নতুন প্রজন্মের আসলে এই এই ডিপার্টমেন্টের উপর বা এই সাবজেক্টের উপর আগ্রহ কতটুকু? অনেকেরই তো আগ্রহ আমি দেখতে পাচ্ছি, বা যাদের সাথে কাজ করছি তারা দেখলাম যে তারা ভাবছে এগুলো নিয়ে, বা পড়তে চাচ্ছে, বা সাজেশন চাচ্ছে যে ভাইয়া কোথায় আমরা এটা পড়তে পারি বা কোন গ্রুপের সাথে যুক্ত হতে পারি। তো সেটা অনেক পজিটিভ আমার কাছে মনে হয়।
আচ্ছা, তো ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে যেহেতু এর আগেও আমরা কথা বললাম যে ওটিটি প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন বলতে পারি আমরা, এবং ওটিটি প্ল্যাটফর্মটা আসার পরে দেখছি আমরা ওই যে রুচির অবক্ষয় যেটা ছিল, বা আমরা টিভি নাটকের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যেতে যেতে ওই ভিউ যারা বেশি পাচ্ছে তারাই কাস্টিং হচ্ছে, অনেকের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কিন্তু চলে এসেছিল, যেটা আমার মনে হয় যে ওটিটি প্ল্যাটফর্মটা লঞ্চ হওয়ার পরে সেই ফ্রাস্ট্রেশন অনেকখানি কেটে গেছে। তো ওটিটি প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি আর্টিস্টের মূল্যায়ন কতটুকু করতে পারছে? আর্টিস্টের মূল্যায়নটা এই মুহূর্তে অনেক বেশি এবং খুব যথাযথভাবেই হচ্ছে বলে আমি বিশ্বাস করি। কারণ ওটিটি কাজগুলো দেখলে আমরা দেখতে পাবো যে এটা শুধুমাত্র তারকা নির্ভর নয়, এটা বেসিক্যালি গল্প নির্ভর। এখানে স্টার হচ্ছে কন্টেন্ট আসলে, এবং সেই কারণে কিন্তু আমরা প্রচুর নতুন মুখও দেখতে পাচ্ছি। যেমন আগে নাটক করতে গেলে যে আমরা একটা সময় ফেস করতাম যে কিছু ধরে বেঁধে দেওয়া হতো যে অমুক আর্টিস্টের শিডিউল নিয়ে আসো, তোমাকে আমি প্রজেক্ট দিয়ে দিচ্ছি, বা সেভাবে নাটকের শুটিংগুলো হতো, মানে একটা গ্যাং হয়ে গ্যাং গিয়েছিল। হয়েছিল। কিন্তু এখানে ওরা ভ্যালু করছে আসলে কন্টেন্টকে, কোন ক্যারেক্টার কাকে ডিমান্ড করছে, সে নতুন কেউ হতে পারে, সে সিনিয়র কেউ হতে পারে, এনিওয়ান। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে সময় থেকে আসলে আপনারা কাজ করে আসছেন, টিভি নাটক হোক, মঞ্চ হোক, চলচ্চিত্র হোক, তখন কিন্তু একটা বিষয় ছিল যে প্রচুর সামাজিক চলচ্চিত্র, সামাজিক নাটক হতো যেটা আসলে পরিবারকে নিয়ে বসে দেখা যেত। এখন কিন্তু অনেকেরই কমপ্লেইন আছে যে এখন যে কাজগুলো হচ্ছে পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে আসলে বসে সেগুলো দেখা যায় না। এটার কারণটা আসলে কি, এবং আপনার কাছে সেটা কতটুকু যৌক্তিক মনে হয়? হ্যাঁ, সেই ধরনের কাজের সংখ্যা বেড়েছে, এটা সত্যি কথা। সেটার একটা মূল কারণ আমার কাছে যেটা মনে হয়, একটা তো রুচির বিষয় আছে, আর একটা হচ্ছে বাজেটের একটা ইস্যু এখানে আছে। যেমন অধিকাংশ নাটকে আমরা দেখতে পাই যে দুজন নির্ভর আসলে ওই নাটকটি আসলে, যদি শব্দটা এভাবে বলি, নায়ক আর নায়িকা। সেখানে নায়কের বাবা থাকলে নায়িকার মা থাকে, কারণ বাজেট নেই আরেকজন আর্টিস্ট নেওয়ার জন্যে। সো যেখানে বাবা মাই আমরা দেখতে পাই না, এখানে বাড়ির কোনো কাজের লোক আমরা দেখতে পাই না, বা আশেপাশে যে মানুষগুলো মিলে যে পারিবারিক বন্ধন, সেটা স্ক্রিনের মধ্যে ফুটে ওঠে না। সো পরিবারটাকে তখন অনেক বেশি মিস করি আসলে, পার্থক্যটা এখানে। আচ্ছা, আরেকটা কথা বলা হতো যে নাটক হচ্ছে সমাজ বদলের হাতিয়ার। এই স্লোগানটা বা এই বিষয়টা সব থেকে প্রথম উঠে এসেছে মঞ্চনাটক থেকেই। তো সমাজ বদলে আসলে এখন যে আমাদের প্রোডাকশনগুলো হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এবং সবকিছু মিলিয়ে সমাজ বদলে কতটুকু ভূমিকা রাখতে পারছি আমরা? সমাজ বদলের ভূমিকা তো অবশ্যই রাখছে, তার চেয়ে জরুরি হচ্ছে যে দেখছে তাকে সচেতন হতে হবে আসলে, সে নিজে চায় কিনা নিজেকে বদলতে পজিটিভ ওয়েতে। সো তাদেরকে সচেতন হতে হবে। অবশ্যই। তো নতুন শিল্পী যাদের সাথে কাজ করা হয়, যারা সহশিল্পী রয়েছে, তার মধ্যে আসলে কার কার কাজ বেশি ভালো লাগে? আমরা যদি একটু নাম জানতে পারতাম আপনার কাছ থেকে। নতুন বলতে মেহজাবিনের কাজ ভালো লাগে আমার, ফারিনের কাজ ভালো লেগেছে, শ্যামা কাব্য করলাম, নীলাঞ্জনা নীলা অসাধারণ অভিনয় করেছে, ওর কাজ দেখে মুগ্ধ হয়েছে আমি এদের এদের কাজ ভালো লাগে? সাম্প্রতিক যাদের কাজ দেখেছি। আচ্ছা, আর নিজে অভিনয়ের ক্ষেত্রে আসলে কারো কোনো আহ, বিষয় বা কারো কোনো আদর্শ ফলো করা হয় কিনা? আমি অসম ভক্ত হচ্ছে আল পাচিনো এবং অমিতাভ বচ্চনের। আমি এই অনেক ফলো করি, সেটা অভিনয় ব্যক্তিজনও। আছে যেমন নূর, আমাদের নূর ভাইকে, এটা অনেকে জানে। দেশে এবং দেশের দেশের বাইরে বাইরে। এদেরকে ফলো করা হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের যদি কিছু বলেন। দর্শকদের এতটুকু বলতে চাই, ভালো কাজ দেখবেন, ভালো কাজকে পেট্রোনাইজ করবেন, আর দোয়া করবেন যেন সামনে আরও ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে লাইফ অ্যান্ড বিউটির টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনার প্রতি রইল। আমরা আরও অনেক ভালো ভালো কাজ আপনার কাছ থেকে পাবো সেই কামনায়। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলায়।